নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা, 2026-এর বিধানসভা ভোটের ঠিক আগে আগামী 16ই মার্চ সবার আগে রাজ্যসভার নির্বাচন রয়েছে। দেশের মোট 10টি রাজ্যের 37টি রাজ্যসভা আসনের নির্বাচন হবে। তার মধ্যে পশ্চিমবঙ্গের 5টি রাজ্যসভার আসনের নির্বাচন রয়েছে। এই 5টি রাজ্যসভা আসনের মধ্যে 4টি হচ্ছে গিয়ে তৃণমূলের, আর একটা হচ্ছে গিয়ে বিজেপির। এখন যেহেতু বিধানসভার বিধায়ক সংখ্যার উপরে ভিত্তি করে এই রাজ্যসভা প্রার্থীদের আসন ঠিক হয়, ফলে তৃণমূলের ভাগের যে 4টি আসন, সেই 4টি আসনে তৃণমূলেরই প্রার্থী জিতবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু সমস্যাটা হয় অন্য জায়গায়। সবাই রাজ্যসভার প্রার্থী হতে চায়, কেননা রাজ্যসভার প্রার্থী হওয়ার মজাটাই আলাদা। একে তো 6 বছরের জন্য একেবারে সাংসদ পদ পেয়ে যাওয়া, তার মধ্যে দ্বিতীয় কথা হচ্ছে ভোটাভুটিতে হার জিতের কোনো বালাই নেই, সাধারণ মানুষের কাছে হাত জোর করে ভোট চাওয়ার কোনো প্রশ্ন নেই। আবার 6 বছর সাংসদ থাকার পরেও কি কাজ করলেন না করলেন সে নিয়ে জবাবদিহি করারও কোনো ব্যাপার নেই। ফলে পরের বছর আবারও যদি দলের সুপ্রিমোর কাছাকাছি থাকা যায়, তাহলে পরের 6 বছর আবার আরামসে সাংসদ পদ পাওয়া যায়। আর এই কারণেই রাজ্যসভার প্রার্থী পদ পাওয়ার জন্য সবাই বেশিরভাগ লোকই কিন্তু লালায়িত হয়ে থাকে। এখন কথা হচ্ছে যে এই রাজ্যসভার প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা চমক দিয়েছেন। চমকটা কি? চমকটা হচ্ছে যে তিনি তৃণমূলের যারা চিরাচরিত নেতা, তৃণমূলের যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে বড় বড় কথা বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে ঢাকঢোল পেটান, তাদের কাউকেই কিন্তু এবারের রাজ্যসভার যে 4টি আসন, সেই 4টি আসনে প্রার্থী করেননি। তাহলে কাদের প্রার্থী করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়? মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী করেছেন রাজ্য পুলিশের সদ্য প্রাক্তন ডিজি রাজীব কুমারকে। সেই সঙ্গে প্রার্থী করা হয়েছে বর্তমান মন্ত্রী বাবুল সুপ্রিয়কে। আর এছাড়া অভিনেত্রী কোয়েল মল্লিক এবং সুপ্রিম কোর্টের আইনজীবী মেনকা গুরুস্বামীকে প্রার্থী করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যে এই 4 জনকেই এবার তৃণমূলের তরফে রাজ্যসভায় পাঠানো হবে। এখন এই প্রার্থীদের নামের দিকে যদি আপনি একটু খেয়াল করেন, তাহলে বেশ বোঝা যায় যে রাজীব কুমার কেন এতদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় উঠবোস করছিলেন, কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় পাত্র হওয়ার জন্য তিনি আপ্রাণ চেষ্টা করেছিলেন। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যে তাকে এই রাজ্য পুলিশের ডিজি পদ থেকে অবসরের পর একটা বড়সড় পুরস্কার দেবে, সেটা কোথাও রাজীব কুমার হয়তো বুঝতে পেরেছিলেন। আর বুঝতে পেরেছিলেন বলেই কিন্তু তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাতে উঠবোস করেছিলেন। তবে এখানে আরও একটি কারণ হতে পারে, আর সেই কারণটা হচ্ছে যে রাজীব কুমারের বিরুদ্ধে কিন্তু অনেক অভিযোগ রয়েছে। বিরোধীরা কিন্তু অনেক বড় বড় ভয়ঙ্কর অভিযোগ করেন, আর সেই অভিযোগগুলো এমন যে মমতা বন্দ্যোপাধ্যায়কেও পর্যন্ত বিপদে ফেলতে পারে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় এটাও ভাবতে পারেন যে রাজীব কুমারকে যদি সাংসদ করে দেওয়া যায়, তাহলে অত সহজে তার বিরুদ্ধে কোনো তদন্ত হবে না। সাংসদ রাজীব কুমারকে যদি তদন্তের আওতায় বিরোধীরা নিয়ে আসতে চায়, তাহলে তাদের অনেক কাঠখড় পোড়াতে হবে। ফলে দাও রাজীব কুমারকে রাজ্যসভার সাংসদ করে, এমনটাও হতে পারে। এরপরে যদি আসা যায় বাবুল সুপ্রিয়র কথায়, বাবুল সুপ্রিয়কে মমতা বন্দ্যোপাধ্যায় এই কারণেই রাজ্যসভার প্রার্থী পদের জন্য বেছে নিয়েছেন, কেননা বাবুল সুপ্রিয়কে নিয়ে একটু খটোমটো হচ্ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় এবারের বিধানসভা ভোটে বাবুল সুপ্রিয়কে বালিগঞ্জ থেকে মোটেও টিকিট দিতে চাইছিলেন না। আর তার কারণ হচ্ছে যে বাবুল সুপ্রিয় উপনির্বাচনে জিতে যখন তৃণমূলের বিধায়ক হয়েছিলেন, তখন বালিগঞ্জে তৃণমূলের যে ভোটের মার্জিন ছিল সেটা কিন্তু খুবই কম। অর্থাৎ বাবুল সুপ্রিয়কে যদি আবারও বালিগঞ্জে এবার টিকিট দেওয়া হতো, তাহলে বাবুল সুপ্রিয় নাও জিততে পারতেন। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় এই বালিগঞ্জে নতুন প্রার্থী চাইছিলেন, অন্য প্রার্থী চাইছিলেন। তার বদলে বাবুল সুপ্রিয়কে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি বলেছিলেন যে তিনি যদি দক্ষিণ আসানসোল থেকে প্রার্থী হতে চান, তাহলে তৃণমূল তাকে টিকিট দেবে। তবে শর্ত একটাই, দক্ষিণ আসানসোলে বিজেপির প্রার্থী অগ্নিমিত্রা পালকে হারাতে হবে। কিন্তু বাবুল সুপ্রিয়র সেই সাহসটা নাকি হয়নি, বাবুল সুপ্রিয় সেই ঝুঁকিটা নিতে রাজি হননি। আর যে দ্বিতীয় কারণে মমতা বন্দ্যোপাধ্যায় বাবুল সুপ্রিয়কে রাজ্যসভায় পাঠাচ্ছেন, সেটা হলো ইদানিং বাবুল সুপ্রিয়র সঙ্গে তৃণমূলেরই বেশ কয়েকজন নেতা মন্ত্রীর খুব একটা বোঝাপড়া হচ্ছিল না। মমতা ঘনিষ্ঠ তৃণমূলের কয়েকজন মন্ত্রী নাকি বাবুল সুপ্রিয়র কাজকর্মে মোটেও খুশি হতে পারছিলেন না। উল্টো দিকে বাবুল সুপ্রিয় আবার অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ বলে পরিচিত।
ফলে মমতা বন্দ্যোপাধ্যায় বাবুল সুপ্রিয়কে নিয়ে কি করবেন বুঝতে পারছিলেন না। আর ঠিক তখনই মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় হয়তো এই বুদ্ধিটা চলে আসে যে বাবুল সুপ্রিয়কে যদি রাজ্যসভায় পাঠানো যায় তাহলে একসময়ে মোদির ঘনিষ্ঠ বলে পরিচিতকে দিয়েই মোদির আরও একবার মুখের উপরে কথা বলা যাবে। অর্থাৎ রাজ্যসভায় গিয়ে বাবুল সুপ্রিয় এবার তৃণমূলের কথা বলবে, আর যতই তিনি তৃণমূলের কথা বলবেন ততই মোদি শাহদের এটা মনে হবে যে এই লোকটাকেই একসময় বিশ্বাস করে মোদি তার মন্ত্রিসভায় ঠাঁই দিয়েছিলেন, একজন গায়ক থেকে রাজনীতির নেতা করে তুলেছিলেন, আর সেই লোকটাই কিনা আজকে তাদের বিরুদ্ধে কথা বলছে। আর এইটা মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো এই কারণেই চাইছেন যে কিছুদিন আগে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বারবার নরেন্দ্র মোদীকে এটা বলে সাবধান করেছেন যে তার আশেপাশে নাকি বিশ্বাসঘাতকেরা ঘুরছে, তারা যে কোনো দিন পেছন দিক থেকে ছুরি মারতে পারে। অর্থাৎ যে অমিত শাহ কিংবা শুভেন্দু অধিকারীদের ভরসাতে নরেন্দ্র মোদী বাংলা জয়ের স্বপ্ন দেখছেন, সেই বিশ্বাসী লোকেরাই যে কোনো সময়ে বিশ্বাসঘাতক হতে পারে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় তার ভাষণে বিশ্বাসঘাতক বলে বোঝাতে চেয়েছিলেন। কিন্তু এবার এই বাবুল সুপ্রিয়কে দিল্লিতে পাঠালে সেটা দিয়ে আরও একটা বার্তা দেওয়া যাবে যে দেখুন, এর উপরই তো আপনি একসময় খুব বিশ্বাস করেছিলেন, এখন দেখুন কার হয়ে কথা বলছে। তো এইরকম একটা বার্তা কিন্তু নরেন্দ্র মোদীকে দেওয়া যাবে, আর সেটা বাবুল সুপ্রিয়কে রাজ্যসভায় পাঠানোর পেছনে একটা কারণ হলেও হতে পারে। এবার আসা যাক তৃতীয় প্রার্থীর কথায়। তৃতীয় প্রার্থী হচ্ছেন কোয়েল মল্লিক। তাকে কেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যসভার সাংসদ করে পাঠাচ্ছেন? তো রাজনৈতিক বিশ্লেষকরা যেটা বলছেন বন্ধুরা, যে এই কোয়েল মল্লিকের স্বামী নিষ্পাল সিং মমতা বন্দ্যোপাধ্যায়ের অনেক কাজের লোক, অনেক কাছের লোক। একে তো টলিউডে একজন নামকরা প্রযোজক, টাকা পয়সা আছে, সেই সঙ্গে টালিগঞ্জে তৃণমূলের যে সিন্ডিকেটটা চলে সেই সিন্ডিকেটটা বাঁচিয়ে রাখতে কিন্তু এই ধরনের প্রযোজকেরা কিন্তু তৃণমূলকে ভালো মতো সাহায্য করে। ফলে নিষ্পাল সিংয়ের তো একটা পুরস্কার দরকার, ফলে সেই পুরস্কারটাই কোয়েল মল্লিককে শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন। তবে পুরস্কারটা নাকি 2021 সালের বিধানসভা ভোটের সময়ই দিতে চেয়েছিলেন, কিন্তু ওই যে বললাম যে সবাই কিন্তু এমনি বিধায়ক হতে চায় না, ভোটে দাঁড়াতে হবে, ভোট চাইতে হবে, ভোটের সময় 1-2 মাস খাটতে হবে, রোদে পুড়ে জ্বলতে হবে, সেটা হয়তো কোয়েল মল্লিকের খুব একটা পছন্দ হয়নি। আর তার কারণেই শেষ পর্যন্ত কোয়েল মল্লিকের জন্য রাজ্যসভার সাংসদ পদের পদটা মমতা বন্দ্যোপাধ্যায় অফার করেছেন। আর শেষ যে প্রার্থীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যসভায় পাঠিয়েছেন তার নাম হচ্ছে গিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী মেনকা গুরস্বামী। এই মেনকা গুরস্বামীকে আচমকাই মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যসভায় পাঠানোর জন্য বেছে নিয়েছেন এমনটা ভাবার কিন্তু কোনো কারণ নেই। মমতা বন্দ্যোপাধ্যায় ভালো মতোই জানেন যে সুপ্রিম কোর্টে তার এমন একজন আইনজীবীর দরকার যিনি কিনা এই যে রাজ্য সরকারের এত মামলা, তৃণমূলের এত মামলা, মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলা, সমস্ত মামলার জন্যই দিল্লি থেকে বসে কাজ করবে, যেমনটা কিনা হাইকোর্টে কল্যাণ ব্যানার্জি করছেন। দেখুন, এমনিতে তো দিল্লিতে সুপ্রিম কোর্টে মামলা করতে গেলে রাজ্য সরকারের আইনজীবী রয়েছে, কিন্তু তারপরেও কপিল সিব্বল কিংবা ওই অভিষেক মনু সিংভিদের দিয়ে কোনো একটা মামলা যদি হঠাৎ করে তৃণমূল কিংবা মমতা বন্দ্যোপাধ্যায় করাতে যান তাহলে তাদের কখন সময় পাওয়া যাবে সে নিয়ে তো একটা ধোঁয়াশা থাকেই। তারা খালি রয়েছেন কিনা, তারা কোন দিন কোথায় থাকবেন সে নিয়ে একটা সমস্যা থাকে। কিন্তু যদি তৃণমূলেরই একজন আইনজীবী থাকে তাহলে তো তাকে সবসময়ই পাওয়া যাবে, আর যখন ইচ্ছা তখন মমতা বন্দ্যোপাধ্যায় তাকে ফোন করতে পারবেন। ফলে সুপ্রিম কোর্টে মেনকা গুরুস্বামী তৃণমূলের কিন্তু খুবই কাজে লাগবে। আর এই মেনকা গুরুস্বামী কিন্তু এরই মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে এসআইআর এর লড়াইটা লড়েছেন, আর তাতে মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কনভিন্সড হয়েছেন, কেননা তিনিও বেশ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মতোই আগেও পিছু ভেবে না কথা বলা মহিলা। ফলে সব মিলিয়ে 2-2-4 হয়ে গেছে। যদিও এমনিতে রাজ্যসভায় সাধারণত তাদেরই প্রার্থী করা হয় যারা বিভিন্ন ক্ষেত্রে বিশিষ্ট ব্যক্তি হিসেবে পরিচিতি পেয়েছেন, সেক্ষেত্রে মেনকা গুরুস্বামীর কিছুটা পরিচয় তো রয়েইছে। তবে সেই নিয়ম মেনে যে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যসভার প্রার্থী ঠিক করেছেন তা কিন্তু না। বন্ধুরা, কেন কাকে প্রার্থী করা হয়েছে সেটা কিন্তু পরিষ্কার আপনাদের ভিডিওতে বিশ্লেষণ করে আপনাদের জানালাম। তবে সবথেকে মজার যেটা ব্যাপার ঘটেছে সেটা হচ্ছে এই কুণাল ঘোষের সঙ্গে। কুণাল ঘোষ তৃণমূলের মুখপাত্র হিসেবে ভালোই কাজ করছিলেন। তিনি যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়দের হয়ে গলাবাজি করছিলেন তাতে অনেকেই ভেবেছিলেন, বিশেষ করে কুণাল ঘোষও নাকি আশা করেছিলেন যে তাকে অন্তত এবার রাজ্যসভার প্রার্থী করা হবে।
তাকে আরও একবার রাজ্যসভার সাংসদ করা হবে, কেননা এর আগে তো তিনি রাজ্যসভার সাংসদ পদ পেয়েছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় তাকে সাংসদ করেছিল। কিন্তু সেই সময় রাজ্যসভার সাংসদ থাকাকালীন কুণাল ঘোষের শেষ সময়টা মোটেও ভালো কাটেনি। শেষ সময়টা তাকে জেলে কাটাতে হয়েছিল সারদা মামলায়, এবং সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তিনি কি বলেছিলেন বন্ধুরা, আজও কুণাল ঘোষের কাছে সেটা লজ্জার কারণ হয়ে রয়েছে। কিন্তু এই যে এত দিনের একটা লড়াই কুণাল ঘোষের তৃণমূলে, সেই লড়াইয়ের পর কুণাল ঘোষ পুরস্কার হিসেবে এবার রাজ্যসভার সাংসদের পদটা আশা করেছিলেন, এমনটা তৃণমূলের একাংশের বক্তব্য। কিন্তু শেষ পর্যন্ত কুণাল ঘোষের ভাগ্যে শিকে ছিঁড়ল না। আর যেটা তৃণমূল সূত্রে খবর, যে এর ফলে কুণাল ঘোষ নাকি কিছুটা গোসাও করেছেন, কেননা এই 4 প্রার্থীর নাম ঘোষণার 24 ঘন্টা আগেও কুণাল ঘোষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নাকি দীর্ঘ মিটিং করেছিলেন, অথচ অভিষেক বন্দ্যোপাধ্যায় এ নিয়ে নাকি তাকে কোনো ইঙ্গিতই দেননি। আর সেই কারণেই কুণাল ঘোষ গত 24 ঘন্টা ধরে প্রায় চুপচাপ ঘরে বসে রয়েছেন। এই নিয়ে তাকে কোনো মন্তব্য করতে দেখা যায়নি, যেমনটা তিনি অন্য কিছুর বেলাতে করেন, যে তৃণমূল কিংবা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেই একটা সিদ্ধান্ত নেন সঙ্গে সঙ্গে সেটার জয়ধ্বনি দিয়ে কুণাল ঘোষ যেমন সোশ্যাল মিডিয়ায় মাঠে নেমে পড়তেন, সেটা কিন্তু কুণাল ঘোষ এখনো পর্যন্ত করেননি। তবে কুণাল ঘোষের হয়তো আরো একটা চান্স আছে, সেটা হচ্ছে এবারের বিধানসভা ভোটে যদি তাকে টিকিট দেওয়া হয়, মমতা বন্দ্যোপাধ্যায় যদি বিধানসভার টিকিটটা তাকে কোনো একটা জায়গা থেকে দিয়ে দেন, তাহলেও তার অভিমান কিছুটা হলেও কমবে। আর যদি সেটা না হয়, তাহলে কিন্তু তৃণমূলে কুণাল ঘোষের জন্য গলাবাজি করাটা বড় চাপের হয়ে যাবে। এবং এইখানে আরো একটা মজার বিষয় হলো, যে যার বিরুদ্ধে সারদা মামলা চেপে দেওয়ার অভিযোগ, সারদা মামলার তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ, সেই রাজীব কুমারকে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যসভায় পাঠিয়ে দিলেন, রাজ্যসভায় পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করলেন। কিন্তু সেই সারদা মামলাতেই জেল যাত্রার ফলে কুণাল ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মুখ খুলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে সারদার মূল কালপ্রিট বলে দাগিয়ে দিয়েছিলেন। আর সেই কুণাল ঘোষেরই আজকে অবস্থা দেখুন। সেই কুণাল ঘোষ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এত কাছের হওয়া সত্ত্বেও, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এত প্রিয় পাত্র হওয়া সত্ত্বেও তাকে কিন্তু রাজ্যসভায় পাঠানো হলো না। আর এখানেই অনেকেই যেটা প্রশ্ন তুলছেন, যে তাহলে কি সেই সারদা কাণ্ডের মাপকাঠিতেই কুণাল ঘোষ ওই রাজীব কুমার থেকে পিছিয়ে পড়লেন, রাজীব কুমার মানে বাজি জিতে গেলেন? প্রশ্নটা কিন্তু অনেকেই তুলছেন। তো বন্ধুরা, এ বিষয়ে আপনাদের কি মতামত? আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।